আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? ভালো স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আজকে লোকজন কম একটু, যেহেতু সময় চলে যাচ্ছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের টপিকস হচ্ছে অ্যাসমা, মানে অ্যাসমাতে কি কি ওষুধ ব্যবহার করা হয় সেগুলা। তারপর কিছু আছে অ্যান্টিটাসিভ মানে হচ্ছে যেগুলা কাশির জন্য যে সকল ওষুধ ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে অ্যাসমা তে কি কি ওষুধ ব্যবহার করা হয় ওইটা আগে পড়বো। আমি দুইটাই রিসেপ্টর লিখছি, একটা হচ্ছে বিটা-2 আর একটা হচ্ছে মাস্কেরিনিক রিসেপ্টর। আমরা মাস্কেরিনিক রিসেপ্টর বলছিলাম না, M3 M1 M2 M3। তার ভিতর M3 টা হচ্ছে ফুসফুসের যে অনৈচ্ছিক পেশি আছে বা স্মুথ মাসেল ওইখানে থাকে। আর একটা হচ্ছে বিটা-2 রিসেপ্টর। হ্যাঁ, বিটা-2 রিসেপ্টরটাও থাকে। তাহলে এই দুইটার কাজটা একটু আমি লিখে দেই, পরবর্তীতে এই দুইটা কাজে লাগবে। M3 রিসেপ্টরে সাধারণত আমরা বলছিলাম যে এম যেগুলো আছে এগুলো হচ্ছে প্যারাসিম্পেথেটিক বা অ্যাসিটাইল কোলিন, যে আমরা নিউরোট্রান্সমিটারটা পড়ছিলাম সেইটা এখানে কাজ করে। ও কি করে, আমাদের যে ফুসফুসের যে স্মুথ মাসেল আছে বা অনৈচ্ছিক পেশি আছে সেটার সংকোচন করে, সংকোচন বা কনস্ট্রিকশন। আর বিটা-2 এই জিনিসটা আমরা একটু গ্যাপ আছে, পড়া হয়নি। যে আমরা পড়ছিলাম যে সিম্পেথেটিক বা অ্যাড্রেনার্জিক যেটা, সেটা রিসেপ্টর হচ্ছে বিটা-2 একটা। এই বিটা-2 এর সাথে যুক্ত হয় হচ্ছে অ্যাড্রেনালিন। এই অ্যাড্রেনালিন যখন ফুসফুসের অনৈচ্ছিক পেশি বা যেটা স্মুথ মাসেল ওর বিটা-2 রিসেপ্টরের সঙ্গে যখন যুক্ত হয় তখন সে ওই স্মুথ মাসেলে প্রসারণ করে বা রিল্যাক্সেশন প্রসারণ ঘটে। তাহলে অ্যাসমার ওষুধ করার আগে আমাদের অ্যাসমা সম্পর্কে একটু জানতে হবে। তার আগে একটা জিনিস জানতে হবে, একটা শব্দ, ইনফ্লামেশন। এর বাংলা হচ্ছে প্রদাহ। প্রদাহ কথাটা দিয়ে কিন্তু কিছুই বোঝা যায় না যে ইনফ্লামেশন মানে প্রদাহ, জাস্ট ইট। কিন্তু এখানে কয়েকটা ঘটনা ঘটে যেগুলা আমরা জানলে বোঝা যাবে যে ইনফ্লামেশন জিনিসটা কি। যখন কোনো জায়গায় ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, মানুষ কোনো জায়গায় আঘাত পেলে ওই জায়গায় ইনফ্লামেশন হয়। মানে আমি হাতের মধ্যে যদি বাড়ি খাই একটা, তাহলে এই জায়গাটাতে ইনফ্লামেশন হয়। তাহলে এই বাড়ি খেলে আমার যে যে ঘটনা ঘটে এগুলো সব ইনফ্লামেশনের মধ্যে। তাহলে ইনফ্লামেশন শুধু একটা শব্দ না, এখানে কয়েকটা ঘটনা ঘটে। এক নাম্বার, আমি যদি কোনো জায়গায় বাড়ি খাই তাহলে কি হবে, জায়গাটা রেড হয়ে যাবে, লাল হবে, লাল।
তাহলে রেডনেস, লাল হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে জায়গাটা ফুলে যাবে, ফুলে যাবে। বাংলায় লিখি, ওইখানে তাপমাত্রাটা বেড়ে যাবে, ওই জায়গার তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে কোন জায়গায় যদি ইনফ্লামেশন হয় ওই জায়গায় এই ঘটনাগুলো ঘটে। এক নাম্বার হচ্ছে রেডনেস, মানে জায়গাটা লাল হয়ে যায়, ফুলে যাবে। ফুলে যাওয়ার একটা টার্ম আছে, ডলর বলে, ডলর। আচ্ছা যাই হোক, বাংলাটা লিখলে হবে। আর ওইখানে তাপমাত্রা বেড়ে যাবে। এই ঘটনাগুলো ঘটে কি কারণে? কারণ হচ্ছে কোন জায়গায় যখন আঘাত লাগে তখন ওই জায়গার নিচে যে রক্তনালিকা গুলা থাকে, ওই রক্তনালিকা গুলার প্রসারণ ঘটে। এক নাম্বার কথা হচ্ছে প্রসারণ ঘটে, এবং আমাদের রক্তনালিকাতে কিন্তু এই রক্তনালিকা, তাহলে এখানে যদি আমি, এটা হলো চামড়া, ধরেন স্কিন, নিচে একটা রক্তনালিকা আছে, এদিক দিয়ে রক্ত যাচ্ছে। এখানে যদি আমি বাড়ি খাই তাহলে নিচের যে রক্তনালিকা গুলো আছে এখান থেকে এই রক্তনালিকার পারমিয়েবিলিটিটা বেড়ে যায়। পারমিয়েবিলিটি বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে রক্ত, যে রক্তনালিকার যে ওয়ালটা আছে এই ওয়ালটা ভেদ করে কিছু তরল পদার্থ বা প্লাজমা অংশ টিস্যুর ভিতরে চলে আসে। টিস্যুর ভিতরে চলে আসলে ওই জায়গাটা ফুলে যায়। আর এখানে আবার রক্তনালিকাটার প্রসারণ ঘটে। প্রসারণ ঘটা মানে ওইখানে রক্ত বেশি বেশি যায়। মানে এখন এটা চিকন ছিল, তাহলে রক্ত কম ছিল ওই জায়গায়, প্রসারণ হলে ওইখানে রক্ত বেশি থাকবে। তার মানে জায়গাটাতে রক্ত যখন বেশি যাবে, রক্ত কিন্তু আমাদের কি করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে রক্ত যেখানে যায় বেশি, ওখানে তাপমাত্রাটাও একটু বেড়ে যায়, এবং রক্ত যাওয়ার কারণে জায়গাটা লাল হয়ে যায়। মানে রক্ত যেহেতু বেশি যাচ্ছে ওইখানে জায়গাটা লাল হয়ে যায়। তো এই ঘটনাগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে আঘাতটা পাইছি ওই জিনিসটার, মানে আমাদের দেহের একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা আছে, সেই প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটে। মানে ইনফ্লামেশনটা আমাদের দেহকে প্রতিরক্ষা দেয় বাইরের কোনো আঘাত থেকে, এই প্রসেসের মাধ্যমে। এখন এই জিনিসগুলো ঘটার উদ্দেশ্য হচ্ছে আমার যে আঘাতটা পাইছি ওই আঘাতটার পরে যেন আমি আবার স্বাভাবিক অবস্থায় জায়গাটা ফিরে আসে, সেটাই হচ্ছে এর উদ্দেশ্য। তাহলে রক্ত যখন যায়, রক্ত এখানে আসার পরে এখানে রক্তের কোষগুলো আসে, যেমন বিভিন্ন ধরনের রক্তের কোষ আছে। আবার রক্তের মধ্যে কিছু কেমিক্যাল পদার্থ থাকে যেগুলোকে বলে কেমিক্যাল মেডিয়েটরস। কেমিক্যাল মেডিয়েটরস, এগুলা কি কি আছে, যেমন আমাদের হচ্ছে সাইটোকাইন, কেমোকাইন, তারপরে লিউকোট্রাইনস, TRIENS, লিউকোট্রাইনস। এগুলা হচ্ছে আমাদের প্রতিরক্ষার একটা অংশ। মানে ইনফ্লামেশনের সময় এই কেমিক্যাল পদার্থগুলো ওই জায়গার মধ্যে যায়। আর একটা ঘটনা ঘটে যে যেখানে ইনফ্লামেশন হয় ওখানে যদি কোনো গ্রন্থি থাকে,
বা কোনো গ্ল্যান্ড থাকে, ওই গ্ল্যান্ডের সিক্রেশনটা মানে ওর ক্ষরণটা বেড়ে যায়, ক্ষরণটা বেড়ে যায়। স্যার লেখাগুলো যা হচ্ছে যে হ্যাঁ লেখাগুলো যা দেখা যাচ্ছে নেটে ঝাপসা হতেছে মনে হয়। দেখা যাচ্ছে না? না স্যার। স্যার লাস্টটা কি আমাদের স্যার? একদম লাস্ট লাস্টটা হচ্ছে লিউকোট্রাইনস, LEUCOTRIENS। দেখা তো যাচ্ছে ভালোই। লেখা ক্লিয়ার। কোন জায়গায় যদি ইনফ্লামেশন হয় তাহলে এই ঘটনাগুলো ঘটবে, জায়গাটা লাল হবে, ফুলে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, ওইখানে কিছু কেমিক্যাল পদার্থ যাবে, হ্যাঁ, গিয়ে এই ঘটনাগুলো ঘটাবে। যেটা আমি বললাম যে ওটাকে ইনফ্লামেশন বলে। তাহলে ইনফ্লামেশন বোঝার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অ্যাজমা যে রোগটা, সেই রোগটা একটা ক্রনিক ইনফ্লামেশনের একটা রোগ। ক্রনিক মানে যেই সকল রোগ অনেক দিন ধরে চলে, 6 মাসের উপরে বা আরো বেশি, সেগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি। আর যেগুলো কম সময়, অল্প সময়ের মধ্যে ভালো যায়, সেগুলোকে বলি অ্যাকিউট। একটা কথা হচ্ছে অ্যাকিউট, আর একটা হলো ক্রনিক। ক্রনিকটা হচ্ছে দীর্ঘদিন ধরে যেগুলো চলে, দীর্ঘদিন ধরে যে সকল আর যেগুলো ডিউরেশনটা মানে স্থায়ী কালটা কম, সেগুলো হচ্ছে একিউট, আর এটা হচ্ছে ক্রনিক। তাহলে অ্যাজমাটা কিন্তু দেখেন, একজনের যদি অ্যাজমা হয়ে যায় এটা কিন্তু আসলে ভালো হয় না, অ্যাজমা কন্ট্রোলে রাখতে হয়। সেজন্য বলছে যে অ্যাজমা হলো একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ বা রোগ অফ রেসপিরেটরি সিস্টেম, বা আমাদের লাংসের যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট বলি, ট্র্যাক্ট মানে হচ্ছে ওই আর কি, ট্রাকিয়া থেকে মানে শ্বাসনালী থেকে ফুসফুস পর্যন্ত, এটাকে রেসপিরেটরি ট্র্যাক্ট বলে। তাহলে ইনফ্লামেটরি ডিজিজ অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, যেখানে কি হয়, এখানে কিছু ঘটনা ঘটে। মানে যখন একটা অ্যাজমার অ্যাটাক হয় বা অ্যাজমা শুরু হয় রোগটা, তখন আমাদের যে ব্রঙ্কাস আছে বা আমাদের যে এয়ারওয়েটা আছে, মানে আমাদের এয়ারওয়েতে কি শ্বাসনালী, শ্বাসনালীর পরে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, হ্যাঁ, বিভিন্ন যে আমরা একটা রেসপিরেটরি ট্রি পড়ছিলাম না, ওই ট্রিটার মধ্যে তাহলে এয়ারওয়ে, এয়ারের যে ওয়েটা আছে, যে দিক দিয়ে এয়ার যায়, এয়ারওয়ে কনস্ট্রিকশন হয়। মানে আমাদের ধরেন ব্রঙ্কাস, তাহলে এই ব্রঙ্কাসটা কি হয়ে যায়, চিকন হয়ে যায় যখন অ্যাজমার অ্যাটাকটা শুরু হয় এরকম। তাহলে চিকন হলে কি এমনিতে বাতাস বের হতে বা ঢুকতে কষ্ট হবে। তাহলে অ্যাজমার এই একটা ফিচার, মানে ক্রনিক যে ইনফ্লামেশনের যে একটা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফ্লামেশন, সেটার একটা ফিচার বা একটা লক্ষণ হচ্ছে এইটা, যে এয়ারওয়ে কনস্ট্রিকশন হবে। 2 নাম্বার হচ্ছে এয়ারওয়ে এর মধ্যে কি হবে, আমরা এতক্ষণ যে পড়লাম একটা জিনিস ইনফ্লামেশন, এই ইনফ্লামেশনটা হবে। তাহলে ইনফ্লামেশনের মধ্যে যেই যে জিনিস, সেই জিনিসগুলা কিন্তু এখানে হবে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খুব
ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি বলছিলাম যে এখানে যে গ্রন্থিগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষরণ বেড়ে যায়। তাহলে রেসপিরেটরি যে ট্রাক্টটা আছে সেখানে যে গ্রন্থিগুলো থাকবে সেগুলোর যখন ক্ষরণ বেড়ে যাবে তখন তাহলে এই ওয়ালের মধ্যে এগুলাতে ধরেন ফুসফুসের গ্রন্থিগুলো থাকে। এক নাম্বার ঘটনা যেটা হলো যে এটা চিকন হয়ে গেল, এটা তো একটা সমস্যা যে শ্বাস নিতে সমস্যা হবে। আরো যদি এখান থেকে যদি সিক্রেশন এসে বা ক্ষরণ এসে এই রাস্তার মধ্যে জমা হয় তাহলে কিন্তু আরো শ্বাস নিতে কষ্ট হবে। মানে এই রোগটাই হচ্ছে কি আমাদের যে শ্বাস নেওয়ার রাস্তাটা এয়ারওয়েটা সেটাকে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি সিক্রেশন গুলা এসে জমা হয় তাহলে তার কি হবে, শ্বাস নিতে কষ্ট হবে এবং এগুলা বের করার জন্য তখন কাশি হবে রিফ্লেক্স হিসেবে, মানে এটা বের করার জন্য কাশি হবে, হ্যাঁ শ্বাসকষ্ট হবে। এই জিনিসগুলা এই লক্ষণগুলো তখন দেখা দিবে অ্যাসমা যখন হবে। স্যার এটা কি কি কারণে হতে পারে স্যার, মানে চিকন হতে? হ্যাঁ এখন অ্যাজমা যেটা সেটা হচ্ছে বললাম একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, মানে ইনফ্লামেশন যখন হয় তখন এটা হবে। তবে এখানে একটা হিস্ট্রি থাকে, অ্যাজমার ফ্যামিলি একটা হিস্ট্রি থাকে যে আগে কারো থাকলে পরিবারে এটা হইতে পারে। আর একটা হচ্ছে এক্সপোজারের হিস্ট্রি থাকে। এক্সপোজার মানে মানে একটা ফ্যাক্টর থাকে যেটা এই অ্যাজমাটাকে অ্যাগ্রাভেট করে বা বাড়াই দেয়। মানে ধরেন ওর একটা অ্যালার্জিক হিস্ট্রি থাকবে ওই রোগীটার, যে এই জিনিসটার কাছে গেলে তার এই অ্যাজমার অ্যাটাকটা শুরু হয়। যেমন কেউ ধুলাবালিতে গেলে ওর বেড়ে যায়, কেউ আছে কোনো জিনিস খেলে হয়, কেউ আছে ধোঁয়াতে গেলে, এইরকম। তাহলে এরকম কিছু হিস্ট্রি থাকবে, ফ্যামিলি হিস্ট্রি থাকে। দুই নাম্বার কথা হচ্ছে তার একটা এক্সপোজার হিস্ট্রি থাকে, মানে কোনো কিছু যেমন ধুলাবালি, ধোঁয়া, হ্যাঁ গ্যাস, এগুলাতে গেলে তার এই ইনফ্লামেশনটা শুরু হয়। এখন যখন ইনফ্লামেশন শুরু হয়ে যায় তখন এয়ারওয়ে কনস্ট্রিকশন হয়, সিক্রেশন বেড়ে যায়, এই বিভিন্ন যে ঝামেলাগুলো হয়। বা আমাদের কেমিক্যাল মেডিয়েটরস যেগুলো আছে, হ্যাঁ কেমিক্যাল মেডিয়েটরস আমি যেগুলো বললাম যে সাইটোকাইনস, কেমোকাইনস, হ্যাঁ লিউকোট্রাইনস, এগুলা যখন আসে ওরা আবার আরো এই ব্রঙ্কো কনস্ট্রিকশনটা বা এয়ারওয়ে কনস্ট্রিকশনটা আরো বাড়ায় দেয়। এই হলো ঘটনা। আরেকটা হিস্ট্রি থাকে যেটা, সেটা হচ্ছে যে এটা একটা পিরিয়ডিক অ্যাটাক থাকে। পিরিয়ডিক অ্যাটাক মানে সব সময় জিনিসটা থাকে না। যেমন ধরেন শীতকালে হয়তো কারো বেড়ে যায়, কারো আছে শরীর ঘামলে শুরু হয়, এরকম। মানে পিরিয়ডিক একটা অ্যাটাক থাকে, ধরেন 3 মাস বা 6 মাস পরে একবার একবার করে হয় এরকম। বা কারো আছে শুধু শীতকালে হয়। মানে এই জিনিসগুলা দেখে বুঝতে হবে যে অন্যান্য শ্বাসকষ্টের থেকে এটা পার্থক্য করার এইগুলা উপায়, যে একটা হচ্ছে যে তার ফ্যামিলি একটা হিস্ট্রি থাকতে পারে, যে তার দাদার বংশে বা নানার বংশে বা মায়ের ছিল বা এরকম। দুই নাম্বার কথা হচ্ছে তার একটা এক্সপোজার, সে বলবে যে আমি ধুলাবালিতে গেলে বা ধোঁয়ায় গেলে বা এই জিনিসটা খেলে আমার এই শ্বাসকষ্টটা শুরু হয় বা কাশি শুরু হয়, হ্যাঁ নাক দিয়ে পানি পড়া শুরু হয়। আরেকটা হচ্ছে সেটা পিরিয়ডিক একটা অ্যাটাক থাকে। পিরিয়ডিক পিরিয়ডিক মানে একটা নির্দিষ্ট সময় পর পর হয়, সব সময় থাকে এরকম না। মানে কিন্তু এই রোগটা হচ্ছে কি ভালো হয় না একদম, যার একবার হয়েছে ওইটা থেকেই যায় মোটামুটি। এটা কন্ট্রোলে রাখতে হয়, মানে অ্যাসমা কন্ট্রোল বলে, কিন্তু অ্যাসমা মানে ভালো হয় না। যে কন্ট্রোলে রাখতে পারে সে ভালো থাকে অনেক দিন। তাহলে এই জিনিসগুলো ঘটে। আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যে ড্রাগগুলো পড়বো সেই ড্রাগগুলোর উদ্দেশ্য থাকবে যে এই জিনিসগুলো যেন আমাদের না ঘটে, এই জিনিসগুলো যেন না ঘটে, মানে এয়ারওয়ে কনস্ট্রিকশন না হয়, তারপরে এয়ার ফ্লো ইনফ্লামেশন হয়ে যে সকল ঘটনা ঘটে এই জিনিসগুলো আমরা বন্ধ করার চেষ্টা করব। তাহলেই ওই কন্ট্রোল থাকবে।
আসসালামু আলাইকুম স্যার। এই, এক্সারসাইজ করার ফলে কি স্যার আপনার এটা কন্ট্রোল? না না এক্সারসাইজ, এটা একটা ঝামেলা আছে। কারো আছে যে আপনার এক্সারসাইজ করার কারণে বেড়ে যায়, কিন্তু এটা এক্সারসাইজ করার কারণে বেড়ে যায় অনেকের। স্যার দীর্ঘদিন অ্যালার্জি হলে কি এটা হয়? মানে অ্যালার্জির একটা হিস্ট্রি থাকবে, অ্যাসমা রোগীদের থাকতে পারে। অ্যালার্জি মানে যে অ্যাসমা এরকম না, তবে অ্যাসমা যার থাকে তার অ্যালার্জিক একটা হিস্ট্রি থাকে, যে কোনো একটা জিনিসের প্রতি তার অ্যালার্জি আছে, মানে এটা থাকতে পারে। আবার শুধু শুধু অ্যালার্জি থাকতে পারে কারো। তাহলে আমরা ড্রাগস এর মধ্যে গেলে যেটা পাবো, আচ্ছা আর একটা জিনিস আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, আমাদের এটিপি আছে না, এটিপি, এটিপিটা কি? শক্তি তৈরি যেটা হয়, শক্তিটা এটিপি, এটা হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটা কিন্তু যখন সি এমপি এটিপিটা যখন সাইক্লিক এ এমপি, অ্যাডেনোসিন মনোফসফেট, এটা হচ্ছে সি, হ্যাঁ, হিসাবে থাকে, তখন এটা আমাদের, এটা ভিতরে অনেক মেকানিজম আছে, আমি জাস্ট একটু বোঝার জন্য বলতেছি সহজ করে, যে এটিপিটা যখন সাইক্লিক এএমপি হিসেবে থাকে, মানে সি তে সাইক্লিক এএমপি অ্যাডেনোসিন মনোফসফেট হিসেবে তখন থাকে, তখন এটা আমাদের যে ব্রঙ্কিয়াল যে স্মুথ মাসেল আছে, বা আমাদের যে ফুসফুসের যে অনৈচ্ছিক পেশি আছে স্মুথ মাসেল, সেটা প্রসারণ করে, মানে সংকোচন হয় না এই অবস্থায় থাকলে। তাহলে আমাদের একটা এনজাইম আমরা পাবো একটু পরে যখন ড্রাগস করতে যাবে, যে ফসফোডাইএস্টারেস এনজাইম একটা আছে, সেটা কি করে এই সাইক্লিক এএমপি কে এটিপি তে পরিণত করে এই এনজাইমটা। তাহলে আমাদের দরকার কি? সিএমপি থাকা। সিএমপি থাকলে কিন্তু আমরা স্মুথ মাসেলটা প্রসারিত থাকবে, মানে আমার শ্বাস নিতে কষ্ট হবে না অ্যাসমার ক্ষেত্রে। যখন এটা এটিপি তে পরিণত হয়ে যাবে ফসফোডাইএস্টারেস এর মাধ্যমে, তখন কিন্তু আমরা এই এটিপিটা আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশনে সাহায্য করে। ব্রঙ্কো কনস্ট্রিকশন মানে ব্রঙ্কাস যে আছে সেটা সংকোচন, স্মুথ মাসেলটা সংকোচন হলে হয়। তাহলে আমরা এই ফসফোডাইএস্টারেজ এনজাইমটার মাধ্যমে কিন্তু এটা এডিপি হয়ে যাচ্ছে সিএমপি থেকে। এখন ফসফোডাইএস্টারেজ এনজাইমকে যদি আমরা বন্ধ করে দিতে পারি, ইনহিবিট করতে পারি, তাহলে কিন্তু এটা সিএমপিটা এটিপি হবে না। তাহলে আমরা এমন কিছু ড্রাগস করব যেগুলা এই ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেয়, মানে বন্ধ করে রাখে অ্যাজমার ক্ষেত্রে। এই জন্য আগে ভাগে এটা বলে দিলাম, পরে যেন বুঝাইতে না, যে আমরা কিছু ড্রাগ ব্যবহার করব যেটা ফসফোডাইএস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে, মানে কি বাধা দেয়, ও কাজ করতে দেয় না। আর আগে বলছি যে দুইটা রিসেপ্টরের কথা, একটা বলছিলাম যে বিটা টু রিসেপ্টরে, হ্যাঁ বিটা টু রিসেপ্টরে যখন অ্যাড্রেনালিন আবদ্ধ হয় বা বাইন্ড করে, তখন কি হয়? ফুসফুসের যে স্মুথ মাসেল আছে সেটা কি হয়? প্রসারিত হয়। এক। দুই নাম্বারটা হচ্ছে উল্টা, মাস্কেরেনিক রিসেপ্টর যেটা এম3 সঙ্গে আমাদের সাধারণত অ্যাসিটাইল কোলিন, যেটা হ্যাঁ আমরা পড়ছিলাম যে অ্যাসিটাইল কোলিন যখন যুক্ত হয়, তখন স্মুথ মাসেল যেটা আছে ফুসফুসের সেটা সংকোচন হয়। দুইটা কিন্তু উল্টা কাজ। তাহলে আমরা অ্যাসমাতে এইখানে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট দুইটা কথা। বিটা 2 এর ক্ষেত্রে আমরা অ্যাগনিস্ট ব্যবহার করব নাকি অ্যান্টাগনিস্ট ব্যবহার করব, বলেন দেখি।
বিটা 2 কি করতেছে, স্মুথ মাসেলে প্রসারণ করতেছে, মানে যেটা আমার অ্যাজমা রোগীর জন্য ভালো। তাহলে আমি এখানে কি অ্যাগনিস্ট দিব নাকি অ্যান্টাগনিস্ট দিব? অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট হবে স্যার। অ্যাগনিস্ট দিব, হ্যাঁ, যাতে ওর কাজটা আরো বাড়াই দেয়। আর ওকে হয়ে যায়। M3 মানে মাসকারেনিক রিসেপ্টরের জন্য আমরা কি দিব, অ্যাগনিস্ট দিব নাকি অ্যান্টাগনিস্ট দিব বলেন দেখি? অ্যান্টাগনিস্ট দিব। এটা অ্যান্টাগনিস্ট দিব যাতে সংকোচন না হয়, ঠিক আছে? না হয়। আর একটা আমরা বলছিলাম জি যে স্যার। লিউকোট্রায়েন্স একটা কথা বলছিলাম না, এটা লিউকোট্রায়েন্স যেটা, এটা কিন্তু আমরা বলছিলাম যে ইনফ্লামেশনের সময় এই কেমিক্যাল মেডিয়েটরটা বের হয়। কেমিক্যাল মেডিয়েটরটা যখন বের হয় তখন এরাও কিন্তু আমাদের ইনফ্লামেশনের পরিমাণটা বাড়ায় দেয়। এক, দুই নাম্বার কথা হচ্ছে ওরাও ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, মানে স্মুথ মাসেলের সংকোচন করে। তাহলে আমরা যদি লিউকোট্রায়েন্স রিসেপ্টর আছে কিছু, হ্যাঁ, এইখানে যে মেইনলি যেটা থাকে লিউকোট্রায়েন্স 4 থাকে, LT4 এর যে রিসেপ্টরটা থাকে, তাহলে আমরা এই রিসেপ্টরটা যদি বন্ধ করে দিতে পারি কোনো ওষুধ দিয়ে, অ্যান্টাগনিস্ট দিয়ে, তাহলে কিন্তু লিউকোট্রায়েন্সটা গিয়ে কাজ করতে পারবে না। তাহলে এখানে আমরা লিউকোট্রায়েন্স রিসেপ্টর ব্লকার ব্যবহার করব। ড্রাগস এর নামগুলো আমি পরে বলতেছি, আগে জিনিসগুলো ক্লিয়ার হোক। এইটা একটা। আর একটা হচ্ছে ইনফ্লামেশনের সময় আমাদের একটা দুইটা রক্তের কোষ আছে, একটা হচ্ছে এগুলো হচ্ছে WBC কোষ, হ্যাঁ, WBC এর মধ্যে আমরা বলছিলাম যে নিউট্রোফিল, ইসিনোফিল, বেজোফিল, হ্যাঁ, এই যে কোষগুলো। কিন্তু ইনফ্লামেশনের সময় আরেকটা হচ্ছে মাস্ট সেল আছে। ইনফ্লামেশনের সময় সাধারণত ইসিনোফিলটা ওই জায়গায় যায় যেখানে ইনফ্লামেশন হয়, গিয়ে ইনফ্লামেশনে সাহায্য করে। দুই, আর একটা হচ্ছে মাস্ট সেল। মাস্ট সেল একটা রক্তের কোষ, বা এটাকে বলে আমাদের কি বলে, সেলুলার ইমিউনিটির একটা কোষ আর কি। ইমিউনিটি যে শরীরে আছে, ইমিউনিটি আবার দুই প্রকার, ওইদিকে না যাই। তাহলে মাস্ট সেল যখন ইনফ্লামেশন হয়, এই মাস্ট সেলটা ফেটে যায়, মানে ধরেন এটা গোল, এইখানে থাকে আমাদের হিস্টামিন। কি থাকে? হিস্টামিন। এই হিস্টামিন আবার কি করে, এই লিউকোট্রায়েন্স এর মতো ও আমাদের যে ফুসফুসের যে স্মুথ মাসেলটা আছে সেটা সংকোচন করে, মানে ইনফ্লামেশনে, মানে অ্যাজমাটাকে আরো বাড়াই দেয় এই হিস্টামিন। তাহলে আমরা যদি এমন ওষুধ ব্যবহার করি যেটা এই ইনফ্লামেশনের সময় এই যে মাস্ট সেলটা আছে, মাস্ট সেলটা যেন ফেটে না যায়, মানে এটা সাধারণত এইভাবে ফেটে গিয়ে এই হিস্টামিনটা বের হয়ে যায়। তাহলে আমরা যদি এটাকে ওয়ালটা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু হিস্টামিন বের হবে না, বের না হলে ও কাজ করতে পারবে না। তাহলে এই মাস্ট সেল স্টেবিলাইজার, মানে ওর মেমব্রেনটাকে স্টেবিলাইজ করে, ধরে রাখে, এইরকম কিছু ড্রাগস আছে। মাস্ট সেল স্টেবিলাইজার, এরকম কিছু ওষুধ আমরা পাবো। তাহলে আমরা এখন ওষুধে যাই, যে কি কি ওষুধ আমরা ব্যবহার করব। তাহলে 1 নম্বরে যদি আমরা যাই, কিছু ওষুধ এখানে আছে ডিরেক্ট কাজ করে, মানে ডিরেক্ট ফুসফুসের মধ্যে, যেটা বললাম যে এই যে রিসেপ্টরে
সবগুলা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করবে, মানে আমাদের যে ব্রঙ্কো কনস্ট্রিকশনটা হচ্ছে এটাকে ডাইলেট করবে আর ইনফ্লামেশনটাও প্রিভেন্ট করবে, মানে ইনফ্লামেশনটা একটু বন্ধ করে দিবে। এই দুইটা। তাহলে কিছু ওষুধ আছে ডিরেক্ট কাজ করে, ডিরেক্ট ব্রঙ্কো ডাইলেটর। ডিরেক্টের মধ্যে আমরা ওই যে রিসেপ্টর পাইছিলাম না একটা বিটা 2, তাহলে আমরা পাবো হচ্ছে বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট না অ্যান্টাগনিস্ট? অ্যাগনিস্ট। হ্যাঁ অ্যাগনিস্ট। এটা দিলে আমাদের ফুসফুসটা ডাইলেটেড থাকে। এগুলা কিছু আছে শর্ট অ্যাক্টিং, মানে অল্প সময় কাজ করে। কিছু আছে লং অ্যাক্টিং। এই শর্ট অ্যাক্টিং গুলো সাধারণত আমরা ধরেন অ্যাকিউট অ্যাটাক হয়েছে, এখন মানে ওর শুরু হয়ে গেছে, তাহলে আমাকে শর্ট অ্যাক্টিংটা ব্যবহার করতে হবে এবং দ্রুত কাজ শুরু করবে, দ্রুত কাজ শেষ হয়ে যাবে। আর লং অ্যাক্টিংটা সাধারণত প্রিভেনশনের জন্য ব্যবহার করা হয়। প্রিভেনশন মানে কি, একটা রোগ যেন অ্যাটাকটা যেন শুরু না হয়, এই জন্য সাধারণত লং অ্যাক্টিংটা ইউজ করা হয়। তাহলে শর্ট অ্যাক্টিং আমরা কি কি পাবো? সালবিউটামল আর হচ্ছে টারবিউটালিন। স্যার, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার উপরে ডিরেক্ট এটা কি লিখছেন যে? ডিরেক্ট ব্রঙ্কো ডাইলেটর। ব্রঙ্কো কথাটার অর্থ ব্রঙ্কাস থেকে আসছে, ব্রঙ্কাস আমরা বলছিলাম না, জি মেইনলি ওখানে কিন্তু ব্রঙ্কাসের সংকোচন হয়। ব্রঙ্কাসের যে স্মুথ মাসেল আছে সেটা সংকোচন হয়ে গেলেই ঝামেলাটা লাগে, সেই জন্য এগুলাকে ব্রঙ্কোডাইলেটর বলে ডাইরেক্ট। আপনার তাহলে ডাইলেটর মানে কি, প্রসারণ যারা করে তারা হচ্ছে ডাইলেটর। তাহলে কিভাবে করে? কিছু আছে ডিরেক্ট কেন বলতেছি, কারণ ওরা সরাসরি গিয়ে ওইখানে যে রিসেপ্টর আছে রিসেপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে কাজ করে আর কি, সেই জন্য। মানে স্মুথ মাসেলে সরাসরি গিয়ে কাজ করে। আর কিছু আছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে কিছু আছে ইনফ্লামেশনটা কমায় বা অন্য পদ্ধতিতে কাজ করে। তাহলে সালবিউটামল স্যার স্যালবট স্যালবুটামল 2 স্যার মনে হয় মিউট হয়ে গেছে।
ডিস্টার্ব দিচ্ছে না এর ভিতরে? হ্যালো। স্যার কি লাইনে আছে? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? কথা তো শোনা যাচ্ছে স্যার, আপনাকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু নেটের সমস্যা হচ্ছে, দাঁড়ান একটু ওয়েট তাই করেন। না, এরকম কিছু আসেনি। তাহলে এগুলো হচ্ছে বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট গেল। দুই নাম্বার, তাহলে আমরা মাস্কেরেনিক রিসেপ্টর যেটা বললাম AM3 অ্যান্টাগনিস্ট কিছু পাবো। AM3 অ্যান্টাগনিস্ট, তাহলে স্যার, স্যার কথা তো শুনতেছি স্যার, দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না স্যার ঝামেলা। দেখতেছি স্যার। স্যার আসছেন আসছেন। স্যার দেখতেছি স্যার। দেখা যায়? জি, ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। কেউ বলে দেখা যায়, কেউ বলছে ওই পেজটা স্যার চেঞ্জ করে আবার ওই যে ওখানে শেয়ারের মধ্যে আসতে হবে, উনি ওখান থেকে নোট নাই। প্রথম যে পজিশন ছিল ওই পজিশনের থেকে গেছে। তাই না? জি এখন দেখা যাচ্ছে? জি ক্লিয়ার স্যার। জি স্যার।
আমাকে দেখা যায় তো নাকি? জি স্যার। এই দুইটা। অনেক অনেক ইয়া থাকে যেটাতে ওই নেবুলাইজেশন যেগুলো করে, নেবুলাইজেশনে অনেক সময় উইন্ডেল প্লাস বা উইন্ডেল যেগুলো ব্যবহার করে, দেখবেন যে ওইখানে আপনার ইপ্রা এবং আমাদের যে সালবিউটামল বা সালমেট্রল এগুলো কম্বিনেশন হিসেবে থাকে, দুইটাই একসাথে ব্যবহার করে টায়োট্রোপিয়াম। তাহলে এটা গেল। এরপর আমি বলছিলাম যে আমাদের স্মুথ মাসেল বা কন্ট্রাকশনের জন্য, মানে মাসেলের যে কোষগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু এটিপি থাকে, মানে যে কোনো জিনিসে কাজ করার জন্য কি লাগে, এটিপি থাকে। তাহলে এটিপিটা যখন সাইক্লিক এএমপি হিসেবে থাকে তখন কিন্তু আমাদের স্মুথ মাসেলটা রিল্যাক্স থাকে, মানে প্রসারিত থাকে। তাহলে আমরা দেখছিলাম যে স্যার ওখানে হ্যাঁ বলেন। উপরে তাহলে স্মুথ মাসেলটা সংকোচন থাকে এটিপি যখন এটিপি অবস্থায় থাকে, কিন্তু যখন সেটা সাইক্লিক এএমপি হিসেবে থাকে তখন কিন্তু আমাদের স্মুথ মাসেল যেটা থাকে, মানে ব্রঙ্কাসের যে মাসেলটা সেটা কিন্তু রিল্যাক্স থাকে, মানে প্রসারিত থাকে। তাহলে আমরা ওইখানে পড়ছিলাম যে ফসফোডাইএস্টারেস একটা এনজাইম যেটা সাইক্লিক এএমপিটাকে এটিপি তে কনভার্ট করে দেয়। তাহলে আমরা যদি ফসফোডাইএস্টারেস এনজাইমটাকে বন্ধ করতে পারি, ইনহিবিট করতে পারি, তাহলে ওইটা আমরা কি করতে পারবো, সাইক্লিক এএমপিটা থেকে যাবে, তাহলে আমাদের স্মুথ মাসেল যেটা সেটা প্রসারিত থাকবে। তাহলে এটা কিন্তু মাসেলের মধ্যের ঘটনা, সেজন্য বলা হচ্ছে এটা ডিরেক্ট, মানে ওই যে পেশি যেটা আছে ওই পেশির ভিতরে কিন্তু এই ঘটনাগুলো ঘটে, এটিপিটা সাইক্লিক এএমপি তে পরিণত হয়। তাহলে এই ডিরেক্টের মধ্যে আমরা আরেকটা পাবো, সেটা হচ্ছে হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছে যে ওই যে ফার্মাকোলজি ওই ক্লাসটা কত একটু লিখে দেন ওখানে, ওটা তো লং টাইম থাকবে ভিডিওটা। হ্যালো স্যার। স্যার হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না তো। বলছে যে ফার্মাকোলজি ওই ক্লাসটা কত, পঞ্চম না ছয়, এটা লিখে দেন ওইখানে। আসলে আমি কনফিউজ তো, এই জন্য লিখি নাই। 6 মনে হয় নাকি? ষষ্ঠ ক্লাস স্যার, ষষ্ঠ ক্লাস। হ্যাঁ ষষ্ঠ ক্লাস স্যার, 6 6 না? আচ্ছা হ্যাঁ ওকে স্যার। বিশেষ ষষ্ঠ ক্লাস। আচ্ছা ঠিক আছে। তাহলে এই গ্রুপটার নাম আমরা দেই হচ্ছে মিথাইল, মানে এর কেমিক্যাল গ্রুপ একটা আছে এই ড্রাগসগুলোর, এগুলোর নাম হচ্ছে এমপি, মিথাইল জেনথিন বলে। তাহলে এদের মেকানিজমটা আমি যেটা বলছিলাম যে ইনহিবিটস, এরা ইনহিবিটস করে, কোনটাকে ইনহিবিটস করে, এটা ছবিটা এঁকে দিই আমি, যে আমাদের যে সাইক্লিক এএমপিটা আছে এটা এটিপি তে কনভার্ট হয় কিসের মাধ্যমে, ফসফোডাইএস্টারেজ এনজাইমের মাধ্যমে, ফসফোডাইএস্টারেজ। তাহলে আমাদের এই ওষুধগুলো কি করে,
এই ফসফোডাইএস্টারের যে এনজাইমটা আছে সেটাকে ইনহিবিট করে। মাইনাস দিলাম, মাইনাস মানে ইনহিবিট করা, প্লাস মানে কি, তাহলে এই এনজাইমটাকে ইনহিবিট করে। তাহলে এই সাইক্লিক এএমপি আর এটিপি হয় না, সাইক্লিক এএমপি থাকে এবং আমাদের স্মুথ মাসেলটা রিল্যাক্স থাকে। ঠিক আছে, এগুলো কি কি থাকে? এক নাম্বার হচ্ছে অ্যামিনোফাইলিন, থিওফাইলিন, এটা ই হবে, আই না, EHEO। তারপরে হচ্ছে থায়ো ব্রোমিন আছে একটা, স্যার নামগুলো স্যার আরেকবার বলুন, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অ্যামিনোফাইলিন। আচ্ছা একটু ঘন করে লেখা হয়েছে অ্যামিনোফাইলিন, AMINO। ফাইলিন বানানটা সবগুলোর একই, PHYLLIN, অ্যামিনোফাইলিন। এটা হচ্ছে THEO, থিওফাইলিন। আর এটা হচ্ছে থিওব্রমিন। ঠিক আছে, এর ডিরেক্ট, এগুলো শেষ ডিরেক্ট। একটু লিখি। আচ্ছা ঠিক আছে, লেখেন। 2 নম্বরে আমরা চলে যাব ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট গুলো মেইনলি কিন্তু কাজ করে হচ্ছে ডাইরেক্ট, মানে সরাসরি মাসেলের রিসেপ্টর বা ইয়ার মধ্যে কাজ করে না, ওরা অন্যভাবে কাজ করে। যেমন মাস্ট সেলটাকে ওরা সাধারণত ইনফ্লামেশনের যে প্রসেসটা আছে সেইটাকে বাধা দেয়, ইনফ্লামেশনের প্রসেসটাকে, সেজন্য এগুলো হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে আমি কি লিখছি, ইনডাইরেকশন লিখছি কেন? ইনডাইরেক্ট ব্রঙ্কো ডাইলেটর। মেইনলি এরা কাজ করে হচ্ছে ইনফ্লামেটরি যে প্রসেসটা আছে সেটাকে বাধা। তাহলে এখানে স্টেরয়েড থাকে একটা, স্টেরয়েড কিন্তু আমাদের ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে কাজ করে স্টেরয়েড। যে স্টেরয়েড গুলো আছে যেমন হাইড্রোকর্টিসন, হ্যাঁ, বেক্লোমিথাসন, ফ্লুডিকাসন, এগুলো। এটা শেষ তো নাকি লেখা শেষ? তাহলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড। ইনডাইরেক্টের মধ্যে কর্টিকোস্টেরয়েড। এখানে কি কি আছে? এক নাম্বার হচ্ছে হাইড্রোকর্টিসন, কর্টিসন হিসেবে যেগুলো পাওয়া যায়, তারপরে বেক্লোমিথাসন আছে, বেক্লোমিথাসন। তারপরে হচ্ছে আপনার ফ্লুটিকাসন, বুডেসোনাইট আছে একটা, বুডেসোনাইট, কারেক্ট। আরো অনেক আছে। এরা সরাসরি ব্রঙ্কোডাইলেটেশন করে না, কিন্তু অন্য যে আমরা ব্রঙ্কোডাইলেটর গুলো ব্যবহার করি তার কাজকে আরো বাড়াই দেয়, সাহায্য করে ওদের কাছে। 1 2 নাম্বার কথা হচ্ছে এরা ইনফ্লামেটরি যে প্রসেসটা শুরু হয় অ্যাজমাতে, ওইটা তারা কমায়, বন্ধ করে। লেখা হলে বলেন আমাকে।
শেষ করে দিব। তো সেকেন্ডটা কি বেটু মেথাসন বেক্লোমিথাসন। বেটু বেক্লো। লাস্ট এটা বডি BUDI বুডি সোনাইট SONIDE বড় সোনাইট মুস্তাসিতালে। তারপরে আমরা বলছিলাম কি মাস্ট সেল স্টেবিলাইজার, ওই যে বলছিলাম যে মাস্ট সেলটাকে যেন স্টেবিলাইজ করে, মাস্ট সেল স্টেবিলাইজার। মাস্ট সেল স্টেবিলাইজার কি কি আছে? ক্রোমোলিন সোডিয়াম, এগুলো কেমিক্যাল নেম আর কি। নিডো ক্রোমিল সোডিয়াম। তারপরে আমরা পাবো হচ্ছে কিছু লিউকোট্রিনস, যেগুলো আমরা বলছিলাম যে লিউকোট্রাইনস যে রিসেপ্টরটা বললাম না, লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আছে কিছু। এই ড্রাগস খুব ব্যবহার হয়, মন্টেলুকাস যেগুলা, মন্টেলুকাস্ট, জাফিরলুকাস্ট এগুলা। আর কিছু ড্রাগস থাকে যেগুলো হচ্ছে এই লিউকোট্রাইনসটা যেটা আছে সেটাকে একদম তৈরি হতেই দেয় না। এটা তো হচ্ছে তৈরি হয়ে গেছে, ও রিসেপ্টরে গিয়ে কাজ করতে পারবে না। এক দুই নাম্বার কথা হচ্ছে কিছু আছে যেগুলা এটাকে তৈরি হতেই দেয় না, মানে সিনথেসিস, যেটা সিনথেসিস মানে তৈরি হওয়া, সিনথেসিস তৈরি হওয়াটাকে বন্ধ করে দেয়। তাহলে লিউকোট্রাইন সিনথেসিস ইনহিবিটর আছে কিছু। ইনহিবিটর মানে কি, যারা বাধা দেয়। সিনথেসিস মানে তৈরি হওয়া। তাহলে লিউকোট্রাইন সিনথেসিস ইনহিবিটর আছে কিছু। এখানে একটা ড্রাগস আছে জালিউটন। স্যার নিচেটা বোঝা যাচ্ছে না স্যার। মন্টেলুকাস্ট আর হচ্ছে জাফির। আচ্ছা এগুলা সি হবে না, এটা একটু কারেকশন আছে। কাস্টটা হবে কে দিয়ে, কে হচ্ছে ZAFIR, জাফিরলুকাস্ট। এই হলো আমাদের অ্যাসমার কিছু ড্রাগস, হ্যাঁ, অ্যান্টি অ্যাসমাটিক।
এবার আমরা যাব অ্যান্টিটাসিভ, অ্যান্টিটুসিভ বা অ্যান্টিটাসিভ যেটা বলে, অ্যান্টিটুসিভ ড্রাগ যেটা মানে যেগুলো কাশ কমায়। স্যার এখন একটা ডক্সোফাইলিন আছে যে এটা তো ওখানে ওঠে না মনে হয়। ওই যে অ্যামিনোফাইলিন টাইলিন এগুলাই হচ্ছে টক্সোফাইলিন। ডক্সোফাইলিন একটা আছে না কাশির জন্য? আচ্ছা, এই যে মিথাইল জেনসিন গ্রুপে এগুলা আর কি। অ্যান্টিটুসিভ ড্রাগ যারা কি করবে, আমাদের কাশ যেটা আছে সেটা রিলিভ করবে অথবা কাশটাকে সাপ্রেস করে রাখবে, মানে কাশ উঠতেই দিবে না। এক দুই নম্বর কথা হচ্ছে কিছু আছে যে আমাদের ধরেন যেই জিনিসটার জন্য কাশ হচ্ছে, মানে ভিতরে যদি ওই বেশি কফ জমে যায় সেটার জন্য কিন্তু বের করার জন্য রিফ্লেক্স হিসেবে সাধারণত কাশটা হয়। তাহলে ওইটা যদি আমরা বের করে ফেলি বা আমাদের এয়ারওয়ে যেটা আছে সেটা যদি একটু স্মুথ হয়ে যায়, সিক্রেশন গুলা যদি জমা না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কাশটা কমে যায়। এই ধরনের ড্রাগস গুলো হচ্ছে অ্যান্টিটক্সিক। তাহলে সাপ্রেস করা যায় কিভাবে? আমাদের কাফ সেন্টার আছে, ব্রেনের মধ্যে একটা কাফ সেন্টার আছে যেখান থেকে সিগন্যাল আসলে কাশ হয় বা কাফ হয়। তাহলে ওই কাফ সেন্টারটাকে আমরা কিন্তু কিছু ড্রাগ দিয়ে সাপ্রেস করে রাখতে পারি। তাহলে ওই ড্রাগগুলোকে আমরা বলবো কাফ সাপ্রেসেন্ট। কাফ সাপ্রেসেন্ট মানে যারা কাফকে সাপ্রেস করে রাখবে, দমাই রাখবে। এটা লেখা হয়েছে সংজ্ঞাটা, কেউ যদি বাংলা লিখতে চান যে সকল ওষুধ আমাদের কাশি কমায় অথবা কাশিকে কি করে দমাই রাখে সেগুলো হচ্ছে সাপ্রেসেন্ট অ্যান্টিটুসিভ ড্রাগ। তাহলে এখন আসি আমরা কাফ সাপ্রেসেন্ট কি আছে। আবার বলো তো, যে সকল ওষুধ যে সকল ওষুধ কাফ রিলিভ করে। রিলিভ মানে কি? কাফ থেকে বাংলা বলা কষ্ট করে যাচ্ছে। তার কি বলছেন, যে সকল ওষুধ, এরপর একটা ভালো করে বুঝা যাচ্ছে না স্যার। মানে যে সকল ড্রাগ আমাদের কাশিকে কি করে কমায় অথবা কাশিকে দমাই রাখে, হ্যাঁ, সেগুলোই হচ্ছে অ্যান্টিটুসিভ। বা তাহলে কাফ সাপ্রেসেন্ট আছে কিছু, মানে এরা আমাদের যে কাফ সেন্টারটা আছে, হ্যাঁ, কাফ সেন্টার যে ব্রেনের মধ্যে আছে, মানে কাশির একটা তো ইয়া থাকে, সেন্টার থাকে যেখান থেকে সিগন্যালটা আসে, ওই সেন্টারে গিয়ে ওরা বন্ধ করে দেয়। এগুলো হচ্ছে কোডেইন আছে, কোডেইন, তারপরে ডেক্সট্রোমিথরফেন, লিভোপ্রোপক্সিফেন, ডেক্সট্রো লিভোপ্রোপক্সিফেন,
নসকাপিন এগুলা সাধারণত এগুলো একটু বেশি ব্যবহার হয়। লিভোপ্রোপক্সিফেন এগুলো হচ্ছে আপনার এই যে এই ধরনের কফ, তারপরে আর কি কি যেন সিরাপ গুলো আছে এগুলাতে পাওয়া যায়। প্রথমটা কোডিন স্যার, হ্যাঁ প্রথমটা কি কোডিন? হ্যাঁ, CODEIN কোডিং। তারপরে অ্যান্টিহিস্টামিন কিছু আছে যেগুলা হিসেবে কাজ করে। কিছু আছে আমাদের স্পেকটোরেন্ট আছে। স্পেকটোরেন্ট মানে এই ড্রাগস গুলা কি করে, আমাদের যে কফটা জমে সেটাকে বের করে দেয়, স্পেকটর করে, হ্যাঁ বের করে দেয়, স্পেকটোরেন্ট আছে। কিছু আছে মিউকোলিট। মিউকোলিট মানে আমাদের যে ধরেন ব্রঙ্কিয়াল ট্রিতে বা ইয়াতে যে সিক্রেশনটা হয়, ক্ষরণটা, সেটাকে মিউকাস বলে। মিউকাস ক্ষরণ বলে। মিউকাসটাকে ওরা ইয়া করে মিউকোলিট, মানে এই মিউকোলিটটা হচ্ছে আপনার থকথকে একটা পদার্থের মতো সাধারণত। তো মিউকাসটাকে ওরা একটু কি বলে পাতলা করে ফেলে, পাতলা। এই জন্য এদেরকে মিউকোলিট বলে, মিউকোলিট বা মিউকোলাইট। হ্যাঁ, মিউকোলাইট যেগুলা, যে মিউকাসটাকে ঠিক যেন না হয়, হ্যাঁ ঠিক জিনিসটাকে পাতলা করে, পাতলা করলে তাহলে এটা বের করাটা সহজ। স্যার এখানে যে ডেক্সট্রোমেথারপেন এবং লেভোপ্রক্সিফেন যেটা লিখছেন, এই দুইটা যা সেম কাজ করে? হ্যাঁ, সবগুলো হচ্ছে কাপ সাপ্রেসেন্ট, মানে ব্রেনের যে কাপ ওইটা সেন্টার, ব্রেনের কাপ সেন্টারটাকে ওরা একটু করে দেয়, দমাই রাখে আর কি, ইনহিবিট করে, মানে কাশ যেন না ওঠে। কিছু আছে এক্সপেক্টোরেন্টস। এক্সপেক্টোরেন্টস মানে বললাম এগুলো সাধারণত আমাদের সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম সাইট্রেট, তারপরে পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইড, DID নাকি, আর আমরা কিছু পাবো মিউকোলাইট গুলা, যেমন আছে ব্রোমোহেক্সিন, অ্যামব্রক্সল, ব্রোমোহেক্সিন, এসিটাল সিস্টেইন। এক্সপেক্টোরেন্টস এর নিচে যে এগুলো কি ড্রাগস নাকি স্যার? এগুলো আসলে মানে জেনেরিক নেম, জেনেরিক মানে ড্রাগস এর উপাদান, ড্রাগস এগুলো থাকে। সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম সাইট্রেট, আয়োডাইড, এগুলো হয়তো ব্র্যান্ড নেম আছে অবশ্যই,
কিন্তু এগুলো খুব একটা ইউজ হয় না। মিউকোলাইট গুলা যেগুলো এগুলো কিন্তু কমনলি ইউজ হয়, অ্যামব্রক্সল, ব্রোমোহেক্সিন, এগুলো কমনলি ইউজ হয়। আর কাপ সাপ্রেসেন্ট গুলাও ব্যবহার হয়। তাহলে আমাদের শেষ। হ্যাঁ, জি, স্যার একেবারে শেষে কি লিখছেন? এসিটাইল সিস্টেন, বানানটা নিয়ে আমি একটু কনফিউজ আছি, যাই হোক ওটা লিখে রাখেন, সমস্যা নেই। এটা হচ্ছে এসিটাইল, হ্যাঁ, টাইল সিস্টেন। স্যার উপরে এক্সপেক্টেশন 3 নম্বরটা কি লিখছেন যে স্যার? 3 নাম্বার সোডিয়াম আয়োডাইড। জি স্যার। সোডিয়াম আয়োডাইড, আয়োডিন থেকে আয়োডাইড, IODIDE। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কিন্তু এটা তো পটাশিয়াম আয়োডাইড লেখা আছে এটাতে বোর্ডে। আমি কি পটাশিয়াম বলছি নাকি সোডিয়াম বলছি? না, ওখানে পটাশিয়াম লেখা আছে পটাশিয়াম হলে পটাশিয়াম, আর বোর্ডে। কি মানে বলতে ভুল হয়েছে, পটাশিয়াম হবে, ঠিক আছে। মানে যেটা লিখছি ওইটা ঠিক আছে, যেটা বলছি ওইটা মনে হয় ভুল। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার মনে করেন যদি কোনো রোগী যদি ওই আপনার কাশিতে আক্রান্ত হয়, অ্যাজমা আক্রান্ত হয়, তাহলে আমরা কি ডাইরেক্টলি ওষুধ দেবো নাকি ইনডাইরেক্ট ওষুধটাই দিব? না, আপনার হচ্ছে ইনডাইরেক্ট গুলা সাধারণত প্রিভেনশনের জন্য ব্যবহার করে। মানে প্রিভেনশন মানে বুঝতে পারছেন, যেন অ্যাটাকটা না হয়, মানে কন্ট্রোলে রাখা। আচ্ছা, অ্যাটাক হয়ে গেছে, অ্যাটাক হয়ে গেলে সাধারণত ডিরেক্ট গুলো ব্যবহার করে। যেমন ধরেন আপনি যদি ওই সময় কি হয়তো সে নেবুলাইজেশন ব্যবহার করে অথবা ইনহেলার দিতে ব্যবহার পারবে না। করে। হ্যাঁ, তো ইনহেলারে জি। সাধারণত ইয়া থাকে, এই ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড আর সালবিডোমল বা সালমেটেরল, এগুলো কম্বিনেশন থাকতে পারে, অথবা শুধু সালবিডোমল থাকে। নেবুলাইজেশনের যে উইন্ডাল প্লাস বা উইন্ডাল, এগুলোতেও ওগুলাই থাকে। তো সাধারণত রিলিভার যেগুলো, মানে অ্যাকিউট অ্যাটাক হয়েছে রিলিভ করার জন্য ডিরেক্ট গুলো ব্যবহার করে। আর যদি সিভিয়ার হয়, তখন সিভিয়ার হলে কিন্তু ওই আমরা স্টেরয়েড যেটা, হ্যাঁ, স্টেরয়েডটা ইনজেকশন হিসেবে কিন্তু ব্যবহার করে সিভিয়ার কেসে। এটা কিন্তু অ্যাজমা কিন্তু খুব খারাপ, অনেক সময় অনেক সিভিয়ার হয়, মানুষ মারাও যেতে পারে, মানে যদি সাথে সাথে যদি ট্রিটমেন্টটা করা না হয়। জি। মানে এগুলা কিছু ক্লাসিফিকেশন আছে, যখন মেডিসিনে যখন পড়া হবে তখন, যে কারো আছে ধরেন মাসে একবার হয়, কারো আছে বছরে একবার, কারো আছে ধরেন সপ্তাহে 2-3 বার হয়। এগুলার উপর ডিপেন্ড করে সিভিয়ারিটিটা নির্ভর করে, মানে রোগের যে ইয়াটা আর কি, এবং ওই অনুযায়ী ট্রিটমেন্ট কিন্তু হয়। হ্যাঁ, তাহলে এখন কি শেষ করে দেই নাকি? আচ্ছা স্যার, ইনহেলার যদি সবসময় ব্যবহার করে তাতে কি কোনো সমস্যা আছে? ইনহেলার সবসময় তো সবাই ব্যবহার করবে না, মানে এটা তার ওই যেটা বললাম যে অ্যাটাকের উপর নির্ভর করে আর কি, অ্যাটাকের উপর নির্ভর করে সেটা ইয়া করবে। সমস্যা আছে ইনহেলারে, আমার ধরেন পরিচিত ইনহেলারে, একজন আছে, শ্বাসকষ্ট হলেই ব্যবহার করে সবসময় দেখি। হ্যাঁ, ওই যে রিলিফ নেওয়ার জন্য রিলিভার হিসেবে ব্যবহার করে।
শ্বাসকষ্ট হলেই ব্যবহার করে আর কি। আবার সাথে দেখবেন যে উনি ইয়াও খায়, হয়তো কোনো মন্টেলুকাস বা এগুলা খায় আর কি, ডক্সোভালিন, এগুলো কিন্তু প্রিভেনশন হিসেবে খাচ্ছে। তারপরও হয়তো অ্যাটাক হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে ইনহেলার নিতে হবে বা নেবুলাইজেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। রেকর্ডিং স্টপ।